তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে। ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি। রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি। রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ভোরে ছুটে যাই চলো সেই সাগর তীরে। ভোরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত ধীরে। ভোরে ছুটে যাই চলো সেই সাগর তীরে। ভোরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত ধীরে। মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে। ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। মজার গল্প কত শুনেছি। ধুলো ধুলো আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি। ধুলো ধুলো আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি। ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে। ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে। ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে। ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে। ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে। ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। 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 সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তোমার আকাশ চিরদিন, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মাথা ঘুরে তোর আমের মনে গানে পাগল করে মরিবার পারে ও মাথা
প্রধান অতিথি গোপালগঞ্জে জনগণের নয়নের মণি আমাদের পরম শ্রদ্ধেয় নেতা জনাব শেখ আব্দুল করিম সেলিম এমপি মহোদয় এই মুহূর্তে আমাদের মঞ্চে আসন গ্রহণ করছেন। সবাই আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দিত করছি। সম্মানিত প্রধান থেকে নিয়ে আমাদের জেমসার সভাপতি এবং আহ্বায়ক মহোদয়কে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জেমসার ইসি মেম্বার সামনে বসে আছেন, তাদেরকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকে আমাদের এস এম মডেল গভর্নমেন্ট হাই স্কুলে যারা পড়াশোনা করেছি তাদের জন্য এক ইতিহাস সৃষ্টির দিন। আপনারা জানেন, আজ থেকে 140 বছর আগে মথুরানাথ একাডেমি, পরে সীতানাথ মথুরানাথ একাডেমি একীভূত হয়ে যাত্রা শুরু করে। আমরা সেই মহান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। আমরা প্রথমবারের মতো গোপালগঞ্জে এস এম মডেল গভর্নমেন্ট হাই স্কুলে প্রাক্তন ছাত্রদের একটি পুনর্মিলন আয়োজন করেছি, যে অনুষ্ঠানে আমরা এর প্রতিষ্ঠা লগ্ন থেকে 2015 সাল পর্যন্ত যারা পড়াশোনা করেছে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমি জেমসার পক্ষ থেকে আপনাদের সবার কাছে এই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের আয়োজন অনেক ত্রুটি থাকতে পারে, অভিজ্ঞতার অভাব আছে আমাদের, সুতরাং আপনাদের সবার কাছে সবিনয় অনুরোধ করবো আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান পরিচালনা সহায়তা করবেন। গোপালগঞ্জ এক্স মডেল স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেমসার উদ্যোগে এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের 140তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রাক্তন ছাত্রদের পুরনো অনুষ্ঠানে সম্ভবত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমাদের মঞ্চের সামনে সারিতে উপস্থিত আমাদের এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবুল হোসেন স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব সুখদেব ভক্ত মহোদয়কে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের জেমসার অন্যতম উপদেষ্টা এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, এই মডেল স্কুলের অধীনের কৃতি ছাত্র, বাংলাদেশ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব এমদাদুল্লাহ চৌধুরীকে মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে মঞ্চে উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, আমাদের জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জনাব রাজা মিয়া বাটু, গোপালগঞ্জ এস এম মডেল স্কুলের বর্তমানে কর্মরত প্রধান শিক্ষক বাবু সুভাষ চন্দ্র বিশ্বাসকে মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য এই বিদ্যালয় চত্বরে আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালগঞ্জ 2 আসন থেকে 12 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেখ আব্দুল করিম সেলিম। আমরা ইতিপূর্বে আমাদের মঞ্চের সামনে লক্ষ্য করেছি আমাদের এই মহোদয়ের সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে ভাই উপস্থিত আছেন। আমি বিনয়ের সাথে তাকে মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা ফজলে ভাই, প্লিজ আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। আমার জানা মতে আমাদের এখানে একজন প্রবীণ শিক্ষার্থী উপস্থিত আছেন, যিনি 1944 খ্রিস্টাব্দে এই মডেল স্কুলে পাস করেছেন। আমি জানি না উনি উপস্থিত আছেন কিনা, যদি উনি চেয়ে থাকেন জনাব মোহাম্মদ আতিয়ার রহমান সাহেবকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আতিয়ার রহমান এখন মঞ্চে আসন করছেন শেখ ফজলে ভাই। আমরা এখন আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন পবিত্র কোরআন থেকে ক্লাস করবেন মডেল স্কুলের প্রাক্তন ছাত্র, জেমসার কার্যকরী বিভাগের সদস্য জনাব মোহাম্মদ মিজানুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الإنسان ما لم يعلم صدق الله العظيم আমাদের এখানে মঞ্চের সামনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় উপস্থিত আছেন, তাকে মঞ্চে এসে আপনি অনুরোধ জানাচ্ছি। এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন জেমজা কার্যনির্বাহী সদস্য জনাব উৎপল কুমার দাস। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানমধর্মস্য তদাতমানস্তি জন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এসএম আকরামউদ্দিন আহমেদ 1942 সালে প্রকাশ করেছেন। ওনাকে মঞ্চে এসে আমাদের আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এসএম আকরামউদ্দিন আহমেদ। এখন পবিত্র বাইবেল পাঠ করছেন রেভারেন্ড স্যামুয়েল এস পাল। যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাগের খাপ হইতে ও সর্বনাশের মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পাদকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার শত্রু ঢাল ও তান তান শত্রু তুমি ভীত হইবে না, রাত্রি ত্রাস হইতে, দিবসের উদীয়মান স্বর হইতে। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। আজকে এই আয়োজনের সম্মানিত আহ্বায়ক জনাব বেনজির আহমেদ বিপিএম বার। এই স্কুলে প্রাক্তন ছাত্র, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্কুলের কিছু ছাত্র ছিলেন। আমরা বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের শহীদ অত্র স্কুলের প্রাক্তন ছাত্র সহ সবার উদ্দেশ্যে এখন একটি শোক প্রস্তাব উপস্থাপন করব। শোকের পঙ্ক্তিমালা করছেন জনাব নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক জেলসা। গোপালগঞ্জ জেলার এই জনপদের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জ জাতীয় মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের 140তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15ই আগস্টে ঘটকের ভুলের নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা 1971 সালের সুমহান মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা সহ নাম না জানা সব শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছি এবং তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। মুক্তিযুদ্ধে আমাদের এই এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মাহবুব সহ মডেল স্কুল পরিবারের সকলের জন্য গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি। এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্বসূরি প্রতিষ্ঠান মথুরানাথ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা এই জনপদের শিক্ষার আলোকচিত্র স্বর্গীয় সেন্ট মথুরানাথের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
হেমন্তের এই অনন্য সুন্দর সকালে প্রায় সার্ধ শত বছরের সুপ্রাচীন ঐতিহ্য মন্ডিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত এই অঞ্চলের দীর্ঘদিন প্রায় 150 বছরের শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতি প্রসারের এবং প্রচারের অনন্য বিদ্যাপীঠ ব্রিটিশ বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশের 3 পতাকায় টিকে থাকা SM মডেল গভর্নমেন্ট হাই স্কুলের 140তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 14 প্রতিষ্ঠিত SM মডেল গভর্নমেন্ট হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পুনরুদ্ধারের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত গোপালগঞ্জ জেলা সদরের মাননীয় সাংসদ জনাব শেখ আব্দুল করিম সেলিম 75 পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রতিভ প্রাজ্ঞ এবং বর্ষিয়ান নেতা আমাদের সবার শ্রদ্ধাভাজন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই পুরনো স্থানের সম্মানিত সভাপতি মঞ্চের সম্মানীয় উপস্থিতি এই স্কুলের যারা অধ্যয়ন করেছেন আজকে এখানে উপস্থিত আমার জ্যেষ্ঠ সতীর্থ এবং অনুজ ছাত্রবৃন্দ এই স্কুলের অবসরপ্রাপ্ত এবং বর্তমান শিক্ষক মণ্ডলী যারা এই প্রায় 150 বছর ধরে অনেক আমাদের মাঝে উপস্থিত নেই কারণ অনেক হয়তো প্রয়াণ ঘটেছে অনেকে যারা এই যে প্রায় 150 বছর ধরে যে শিক্ষক মণ্ডলী স্কুলকে বুকে ধারণ করেছেন প্রায় 26,000-এর অধিক ছাত্রকে তারা শিখিয়েছেন পড়িয়েছেন এবং এই দেশের সমাজ বিনির্মাণে তাদেরকে প্রস্তুত করেছেন। আমরা আজকে যে পতাকা যে মানচিত্র পেয়েছি এবং যার আহ্বানে 1971 সালে বাংলাদেশের সাধারণ মানুষ লুঙ্গি পড়া কৃষক খালি গায়ের মানুষ দুর্দমনী ও সাহস দিয়ে নিজের জীবনকে নিশ্চিত মৃত্যু যেন হাতের মুঠোয় করে মহান মুক্তির ঝাঁপিয়ে পড়েছিলেন 30 লাখ লোক শহীদ হয়েছেন যার তাকে সেই মহানায়ক এই স্কুলের আমি মনে করি অনন্য উপহার। এভাবে এই তাদেরকে তৈরি করেছেন আমাদের এই শিক্ষক মণ্ডলী। আমরা শ্রদ্ধা করি সেই সব শিক্ষক মণ্ডলীকে আজকের এই মুহূর্তে আমি সুযোগ নেব অত্যন্ত বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করা। সেই সঙ্গে এই অঞ্চলের শিক্ষার প্রতি জানানোর জন্য যারা যেগুজন মহামার বলবো আমি তারা যারা নিশ্চয়ই আমি সমাজ সংস্কারক তাদেরকে যারা যদি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বসুরাল একাডেমি এবং এই সীতারাম একাডেমির পরবর্তী সময়ে গভর্নমেন্ট হাই স্কুল রূপান্তরিত করার পর্যায়ক্রমে ইতিহাসের প্রতিধারা অনুসার করে সেই সীতারাম এবং বসুরালের পবিত্র আত্মার প্রতিও আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। সম্মানিত সচিব, আজকের এই অনন্য প্রয়োজনীতে আমি আপনাদের সবাইকে জেমসার পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। শ্রোতৃমণ্ডলী, আপনারা জানেন যারা স্কুলে পড়েছেন
এখানকার যারা মুরব্বী বর্ষিয়া যারা আছেন, যাদের সন্তান বিভিন্ন সময় এই স্কুলে পড়েছে, তারা জানেন যে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এই স্কুলের কি ভূমিকা রয়েছে। এই স্কুল তার এই প্রায় 150 বছরের অস্তিত্বে শত শত মেধাবী ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট, সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্র্যাট, পলিটিশিয়ানস এবং প্রফেশনাল যারা এই 150 বছর ধরে এই বাংলাদেশের বিশেষ করে দক্ষিণাঞ্চলের এই গোপালগঞ্জের এই অঞ্চলের পিছিয়ে পড়া অঞ্চলের সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে তারা দেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার জানা মতে এই স্কুলের শত শত মেধাবী ছাত্র এখন দেশে এবং বিদেশে অত্যন্ত সম্মানের সঙ্গে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তার মানে হচ্ছে শুধুমাত্র এই স্কুলের মেধাবী ছাত্ররা বাংলাদেশ এই অঞ্চলের সমাজ বা অগ্রযাত্রা বা বিনির্মাণে শুধুমাত্র ভূমিকা রাখছেন না, বৈশ্বিক প্রেক্ষাপটে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখছেন। সেজন্য অবশ্যই আমরা অহংকার করতে পারি। আজকে এই স্কুলে যারা বর্তমান তরুণ ছাত্র এখন যারা পড়াশোনা করছেন, আমি আশা করব তারাও প্রজন্মের পর প্রজন্ম এই ভূমিকাকে, এই অগ্রযাত্রাকে অব্যাহতভাবে ধরে রাখবে, ভবিষ্যতে আরো ভালো। আমাদের এখানে মডেল যদি আলোচনা করতে চাই, এই স্কুলটি ঐতিহাসিক প্রেক্ষাপটে যে ভূমিকা রয়েছে সেই তুলনায় বোঝা হয় স্কুলটির উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে করে এখানে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই স্কুলের সার্বিক উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে করে আগামী দিনগুলোতে এই স্কুল বাংলাদেশের উন্নয়নে আরো কার্যকরী ভূমিকা পালন করতে পারে। গোপালগঞ্জের জেলার সন্তান বঙ্গবন্ধু দেশ উপহার দিয়েছেন, পতাকা উপহার দিয়েছেন, মন্ত্রিত্ব উপহার দিয়েছেন। তার তনয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে দেশ রকেট গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ, আমি পত্রিকায় পড়ছিলাম যে বিশ্ব ব্যাংকের একটা রিপোর্টে যে ব্যবসা বাণিজ্য সক্ষমতায় বাংলাদেশ 2 ধাপ পিছিয়ে পড়ছে। কিছু লোক আছেন যাদের চোখ টেরা, ভালো কিছু দেখেন না। 190টা দেশের মধ্যে বাংলাদেশ বিশ্বের 34তম শক্তিশালী অর্থনীতি। We are the 34th largest economy of the world. এগুলো তো দেখেন না। ঈদের আগে টক শো করছিলাম, আমাদের একজন এক্সপার্ট বললেন যে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ 170 দেশের মধ্যে র্যাঙ্কিং হচ্ছে 139। উনি খুব কথাটা ব্যক্ত করলেন যে কেন আমরা এখানে আছি, কেন আমরা এদিকে যাচ্ছি। আমি বিভিন্ন জিজ্ঞেস করলাম যে ভাইজান, আমরা এক কথা বলছিলাম, উনি এত বিরক্ত করে রাখে, তো কারণ উনি অসুস্থ হয়ে থাকে। আমি এভাবে একটা করবো বুঝতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জেলার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজকে পৃথিবীতে অনেক কিছুতে 1 থেকে 10-এর মধ্যে। আমরা গার্মেন্টস উৎপাদনে 2 নম্বর, আমরা স্বাদু পানির মাছ উৎপাদনে 4 নম্বর। যে সমস্ত দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে জিডিপি গ্রোথ মোর দেন 6%, তাদের 10 দেশের মধ্যে আমরা 6 নম্বর। 2021 সালে যে সমস্ত দেশের অগ্রগতি 7%-এর উপর জিডিপি গ্রোথ হবে, সেরকম 11টা দেশের মধ্যে আমরা 2021 সালে 2 নম্বর থাকবো। অনেকে এগুলো দেখেন না, কি কারণে দেখেন না আমি জানি না। তো আমরা ওই লোক একদিন কলেজে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। যদি আরোপিত যে সমস্ত সন্ত্রাস বিশৃঙ্খলা দিয়ে আমাদের অগ্রযাত্রার গতিকে ষড়যন্ত্রমূলক ভাবে স্বেচ্ছাকৃত ভাবে
থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটিকে আমরা এদেশের 16 কোটি মানুষ একত্র হয়ে যদি আমরা রুখে দিতে পারি, আমরা বারবার রুখে দিয়েছি। ইতিহাস বলে আমরা বর্ণিত রয়েছি, আমরা 71-এ সেই দুর্দণ্ড প্রতাপ পাকিস্তানি সাঁতার বাহিনীকে রয়েছি, 2013 সালে সেই সন্ত্রাসকে দেশের সমস্ত মানুষ একত্র হয়ে কিন্তু আমরা রুখে দিয়েছি। এবছরের প্রথম 3 মাস যে নৃশংস হত্যাকাণ্ড করার চেষ্টা করা হয়েছিল, তাদের কিন্তু আমরা সমস্ত দেশের মানুষ একত্র হয়ে রুখে দিয়েছি। আবার বিদেশি হত্যা করে এই দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র করেছি, সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে এদেশের সঙ্গে মানুষকে সঙ্গে নিয়ে আনফোল্ড করছি। তো আমাদের দৃঢ় বিশ্বাস, যদি আমরা এই অপচেষ্টাকে রুখে দিতে পারি, তাহলে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা খুব দ্রুতই মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারব। সেই মধ্যম আয়ের দেশে একজন স্কুল ছাত্রের স্ট্যান্ডার্ড কি হবে? সে হবে অনেক অ্যাডভান্স স্টুডেন্ট। তার জন্য স্কুলে থাকতে হবে একটা লাইব্রেরি, ইলেকট্রনিক লাইব্রেরি। তার স্কুলে থাকতে হবে স্বয়ংসম্পূর্ণ ইলেকট্রনিক ল্যাব, কম্পিউটার ল্যাব। তার স্কুলে থাকতে হবে জেনারেশন। তার স্কুলে থাকতে হবে রিক্রিয়েশন সেন্টার। তার স্কুলে থাকতে হবে স্পোর্টস অ্যাক্টিভিটি। তার স্কুলে থাকতে হবে বিভিন্ন ধরনের ক্লাবিং অ্যাক্টিভিটি। তার স্কুলে থাকতে হবে ভালো শিক্ষক মন্ডল। তার স্কুলে থাকতে হবে আপনার সুন্দর পড়ার পরিবেশ। সেগুলো সম্মিলিত একটি স্কুল আমরা চাই মানব ধর্ম, এবং সেটা যাতে করে আমরা যে উপকল্প আমার প্রধানমন্ত্রী বলছেন ভিশন 2021, ভিশন 2040, সেখানে আমরা এই স্কুলের ছাত্ররা বেরিয়ে আসবে, তারা আরো তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সতীবৃন্দ, আপনার দীর্ঘদিন ধরে যেহেতু এই স্বর্ণ প্রথমে স্কুল অনেক ছাত্র তৈরি করেছে, যারা আমি বলেছি যে আইনজীবী হিসাবে, পেশাজীবী হিসাবে, ডক্টর হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, বেসরকারি আমলা হিসাবে, কর্পোরেট ইঞ্জিনিয়ার হিসাবে, কি বলে সামরিক আমলা হিসাবে, বেসামরিক আমলা হিসাবে বিভিন্ন রাষ্ট্রের এমন কোন পেশাজীবী সংগঠন এদেশে নাই যেখানে এই স্কুলের ছাত্রকে খুঁজে পাওয়া যায়। এরকম একটা স্কুল, সেই স্কুলের একটা আমরা অ্যালামনি, আমি মনে করি যে আমরা প্রাউড এক্স স্টুডেন্ট অফ স্কুল। তো সে কারণে আমরা চাচ্ছিলাম একটা সংগ্রহ করার জন্য, কিন্তু অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আল্লাহ অসীম রহমতে এবার আমরা সেই সব বাধাকে অতিক্রম করতে পেরেছি, এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে আজকে আমরা এখানে একটা সম্মেলনে আমরা একত্রিত হতে পেরেছি। তো এই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেখানে আছি অনেক ধরনের পটেনশিয়াল রয়েছে, অনেক ধরনের অপরচুনিটিস রয়েছে টু ওয়ার্ক ফর দি কান্ট্রি, টু ওয়ার্ক ফর দি ডিস্ট্রিক্ট, টু ওয়ার্ক ফর দি কমিউনিটি অফ দিস এরিয়া। এখানে আমাদের এই জেলার জন্য, এই সমাজের জন্য, এই জেলার উন্নয়নের জন্য, এই মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের আজকে আমাদের প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে আমাদের প্রধানমন্ত্রী আছেন, তার নেতৃত্বে বিশাল উন্নয়ন কর্মকাণ্ড চলছে আমরা দেখছি। তাতে আমরা যেখানে আছি আমাদের নেতৃত্বে আমরা তা আরো কাজ করতে পারি, এই জেলার উন্নয়নকে সুসংহত করতে পারি, সামাজিক বন্ধনকে দৃঢ় করতে পারি, তারপরে পারস্পরিক সৌহার্দ্যকে আমরা সুসংহত করতে পারি, এই এবং আমাদের মধ্যে যে এক্সপার্ট আছে সেগুলো বিনিময় করতে পারি। আর সেই সঙ্গে আমরা যারা আমাদের অনুষ্ঠিত চলতি ছাত্র আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। সামাজিকভাবে এই নেটওয়ার্কিং আমাদেরকে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে, এবং সে কারণেই আমরা এটা করার চেষ্টা করেছি। তো আমার এই মুহূর্তে আমরা প্রায় 800-র মতো সদস্য হয়েছেন, আর স্কুল প্রায় 26,000 ছাত্রকে উপহার দিয়েছে। তো আমরা যদি ধরে নেই যে 1950 সাল থেকে যারা জন্ম 50% যারা পাস করেছে তাদের ধরে নিই আমরা তারা জীবিত আছেন, তাহলে কিন্তু আমি ধরে নেব যে অ্যাটলিস্ট এই সংগঠনের সদস্য মিনিমাম 3,000 হওয়া উচিত। তো আমরা এই মধ্যে কাজ করবো, তাই আজকে বসে আছেন আমাদের জ্যেষ্ঠ যারা আছেন
যারা সতীর্থ আছেন, যারা অনুষ্পতি প্রাক্তন ছাত্র আছেন, তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে আমরা এটাকে একটা বড় সংগঠনে তৈরি করতে পারি, যাতে করে আমরা নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব, নিজেদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, সদস্যে এগুলোকে সুসংহত করতে পারি এবং এই দেশে আমার এই গোপালগঞ্জ জেলার সমাজ, আমাদের দেশ, রাষ্ট্র, তাদের জন্য আমরা যে যেখানে আছি, যেটুকু ক্ষমতা আছে, সুযোগ আছে, সেটাকে ব্যবহার করে আমরা এই দেশের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমরা কাজ করতে পারি। একটি প্রজন্মকে পরবর্তী প্রজন্মের জন্য তার সময়, তার এনার্জি, তার পটেনশিয়ালকে উৎসর্গ করতে হয়। আমরা মনে করি জাতি হিসাবে আমরা সেই সন্ধিক্ষণে আছি যখন এই প্রজন্মকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উৎসর্গ করতে হবে। আমরা চাই না বাংলাদেশে আর একটি মাত্র শিশু দরিদ্র ঘরে জন্মগ্রহণ করবে এবং এই মুহূর্তে বাংলাদেশের চরম দারিদ্র্যের সীমার নিচে বসবাস করে এই পপুলেশনের সংখ্যা হচ্ছে 9 ভাগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2008 সালে 9 সালে ক্ষমতা গ্রহণ করেন, তখন এটি ছিল 24 ভাগ। গত 6 বছরে উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এটি এখন 9 ভাগে এসে দাঁড়িয়েছে। যদি আগামী 2 থেকে 3 বছর এদেশে আমরা শান্তি শৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা, স্থিতিশীলতা রক্ষা করতে পারি, আমাদের দেশের মধ্যে একটা এই ঐক্য পরিবার সবার মধ্যে, তো দ্রুতই কিন্তু আমরা এই 9%কেও আমরা জাদু ধরে কাটতে পারবো। ফলে কি হবে, আগামী 3 বছর পরে বাংলাদেশ বা 4 বছর পরে বাংলাদেশে দরিদ্র শিশু জন্ম হবে না। কোন শিশু জন্ম হলে সে দারিদ্র্যের নিষ্পেষিত হবে না। আমরা সেই বাংলাদেশ চাই যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, আমরা সেই বাংলাদেশ চাই যেটি মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বাস্তবায়নের জন্য। তো সে কারণে আমাদের লক্ষ্য হবে যে আমরা এই প্রজন্মে যারা এখানে আছি সংগঠিতভাবে একত্রিত হয়ে এই কাজ করার পরবর্তী প্রজন্ম আমাদের অবশ্যই মাথা উঁচু করে বৈশ্বিক মানচিত্রে বসবাস করবে। সতীবৃন্দ, আমরা আজকের এই অনুষ্ঠান উপলক্ষে 2 দিন ব্যাপী একটা বিস্তৃত অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এখানে এই দিনের বেলায় আলোচনা সভা থাকবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে। আজকে সন্ধ্যায় এখানে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন এবং আগামীকাল ঢাকা থেকে আগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, যেটি একটি বেসরকারি টেলিভিশন দেশ টিভি সরাসরি এখান থেকে সম্প্রচার করবে। এবং আমরা 2 দিন আজকে এবং আগামীকাল 2 দিনই আমাদের এখানে ফায়ার ওয়ার্কস থাকবে এবং আগামীকাল রাত্রে আমরা 20 মিনিট ব্যাপী একটি ফায়ার ওয়ার্কস করবো। ফায়ার ওয়ার্কস, কালচার অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, লাউঞ্জিং, আইস ব্রেকিং হবে 2 দিন। আমরা আশা করি 2 দিন সবাই পরস্পরের সঙ্গে আমরা আবার দেখা করবো। স্মৃতির পাতা হাতে আমরা সেই পুরনো দিনের মণিমুক্তা অনুসন্ধানের চেষ্টা করি। একই সঙ্গে এটি আমি জানি না কিভাবে ভালো বাংলায় বলা যায়, তো ইংরেজিতে বলে যে ওয়াকিং ডাউন দি মেমোরি লেন, সেই স্মৃতির অলিগলিতে হেঁটে বেড়াবে। তো আমরা আশা করবো যে এইগুলি আমাদের জ্যেষ্ঠরা, আমাদের সতীর্থরা, আমাদের অনুজরা এবং যারা এই মুহূর্তে স্কুলে তারা সবাই মিলে দে অল ওয়াক ডাউন দি মেমোরি লেন এবং এই স্মৃতির গভীর ভিতরে থাকা অনেক দিনের পুরনো সেই জমা খাতা, ধুলো মাখা খাতা খুলে খুলে সেই অতীত দিনের এই মণিমুক্ত আহরণ করবেন এবং স্মৃতি আহরণ করবেন, স্মৃতি তর্পণ করবেন। এবং এই 2 দিনে আমাদের সঙ্গে সবার অবস্থান আমি আশা করি যে খুবই ভালো হবে এবং আনন্দদায়ক হবে, মৎস্যমধুর হবে, এটি আমাদের আকাঙ্ক্ষা। এবং আগামী এই 2 দিনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি ক্যান্সার পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করার। মাননীয় প্রধান অতিথি
এবং যারা এখানে উপস্থিত আছেন অনেক জ্যেষ্ঠ মুরব্বী এখানে উপস্থিত আছেন। সবার এই ধরনের অনুষ্ঠান করার অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেকের নয়, এটা বড় ইভেন্ট এবং যারা এখানে কাজ করেছেন তারা দিবারাত্র কাজ করেছেন। এই যে একটা দক্ষ যজ্ঞ বলবে এরকম অ্যাকুরেটলি এখন দেখলে মনে হবে না, কিন্তু এর পেছনে একটা বিশাল দক্ষ যজ্ঞ আছে। আমি অবশ্যই এই মুহূর্তে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে স্পন্সর করেছেন, কারণ স্পন্সরদের ছাড়া এই ধরনের বিশাল অনুষ্ঠান করা এটা প্রায় অকল্পনীয়। তো এই ধরনের অনুষ্ঠান করতে গিয়ে অভিজ্ঞতার বিষয় আছে, সময়ের বিষয় আছে, তো সেগুলো নিয়ে অনেক হয়তো ভুল ভ্রান্তি হতে পারে। তো ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, আমি এই উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আমি নিজের জায়গা মাথা পেতে নিচ্ছি সেই দায়িত্ব। সমস্ত ভ্রান্তির দায়িত্ব আমার। যদি কোনো সাফল্য থাকে, যদি কোনো কৃতিত্ব থাকে, সে কৃতিত্ব অবশ্যই হচ্ছে যারা জন্য কাজ করেছেন এবং সকল জেমসা কৃতিত্ব আপনাদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব আমি নিচ্ছি এবং ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবেন সে প্রার্থনা। আমি শেষ করবো, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি অত্যন্ত ব্যস্ত। এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল যার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে, সেই দলের আগামী কাউন্সিল হবে ডিসেম্বরে সম্ভব। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডেন্ট মেম্বার হিসেবে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত। তারপরে যখন তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমাদের মাঝে এসেছেন, সময় দিয়েছেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। উই আর গ্রেটফুল টু ইউ। ধন্যবাদ বেঞ্জামিন আহমেদকে। এখন আমি আপনারা শুরু জানেন যে আমরা আজকে শুক্রবার, আজকে পবিত্র জুমা নামাজের দিন। আমাদের কয়েকটা এরিয়া আছে, এদিকে আমরা নামাজের আগেই শেষ করব। তো আমি এরপরে বক্তব্য রাখবেন, আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে অনুরোধ করবো। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, সুতরাং এখন যাদের নাম ঘোষণা করবে একটু সংক্ষেপে বক্তব্য বিন্যাস অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন যাদের একান্ত সহযোগিতায় আজকের এই সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আগামী দুদিন অনুষ্ঠিত করব বাংলাদেশ পুলিশের গোপালগঞ্জ জেলার পুলিশের সুযোগ্য পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং পুলিশ সদস্য বাহিনীর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এখন বক্তব্য দুটি কথা বলার জন্য অনুরোধ করব গোপালগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার, যিনি অত্যন্ত অসুস্থ আমাদের উপস্থিত হয়েছেন, জনাব ইমরান হোসেন সাহেবকে দুটি কথা বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান এসএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের 140তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রাক্তন ছাত্রদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এবং সভাপতি জেমসা জনাব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কালকার, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রেসিডিয়াম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ 2 আসনের মাননীয় এমপি শেখ ফজলুল করিম সেলিম। আমাদের মাঝে উপস্থিত আছেন অনুষ্ঠান উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক, সম্মানিত মহাপরিচালক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
জনাব বেনজির আহমেদ বিপিএম বার, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জেলা গোপালগঞ্জে অবস্থিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে 1875 সালে। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান, অনেক বড় পরিবারের এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ইতিমধ্যে সম্মানিত ডিজি র্যাব মহোদয় বলেছেন যে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে অনেকেই আপন মহিমায়, আপন যোগ্যতায় নেতৃত্ব দিচ্ছেন, প্রতিষ্ঠিত আছেন। দুর্ভাগ্যক্রমে যেহেতু দীর্ঘদিনের প্রতিষ্ঠান, পুরানো শিক্ষক, ছাত্র, কর্মচারী বা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত অনেকেই দুনিয়ায় বেঁচে নাই। আমি তাদের বিদেহী আত্মার মাত্রা কামনা করছি এবং সেই সাথে প্রত্যাশা করছি যে যারা বেঁচে আছেন অবশ্যই অনেকেই ভালো পর্যায়ে আছেন, আরো ভালো করবেন এবং তাদের যে নেটওয়ার্কিং, সেটা আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে আরো সুদৃঢ় হবে, আরো বলিষ্ঠ হবে এবং তারা আরো শুধু এই প্রতিষ্ঠানের উন্নয়নে নয়, দেশ গঠনে এবং জাতির জনকের যে স্বপ্ন এই বাংলাদেশকে নিয়েছে, উনি যে স্বপ্ন দেখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, সেই কাজেরায় এই পরিবারের সদস্যরা আরো ঘনিষ্ঠভাবে শরীক হবে। আমি কথা বাড়াবো না। এই প্রতিষ্ঠানের এবং এই আয়োজনের যে স্বপ্ন, যে প্রত্যাশা, যে সুদূর প্রসারী চিন্তা, সেটা ডিজি মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন, বলে দিয়েছেন। আমাকে এই অনুষ্ঠান আয়োজনে স্মরণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য সম্মানিত আয়োজকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি এবং সেই সাথে প্রত্যয় ব্যক্ত করছি যে গোপালগঞ্জ জেলা পুলিশ এই প্রতিষ্ঠানের সার্বক্ষণিক পাশে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধান অতিথি এখানে আসার জন্য, তাকে এত ব্যস্ততার মধ্যে আসার জন্য তাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকল চক্ষুবদ্ধভাবে কাজ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। গ্রেস করে দেওয়ার জন্য অনুরোধ করছি। হাতে নিয়ে দাও। গোপালগঞ্জে প্রাণের নেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম এমপি, নমস্কারে সভাপতি এবং গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আগত গণ্যমান্য ব্যক্তি এবং এই স্কুলের 140 বছর স্কুলের বিভিন্ন স্তরে যাদের বিচরণে এক এক জায়গায় আলোচিত করেছে সেই সমস্ত সুবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, কারণ সময় অল্প, আজকে ধন্যবাদ আছে। এই স্কুলে থেকে
সাথে বঙ্গবন্ধু জড়িত ছিল। যদিও বঙ্গবন্ধু মিশন স্কুলে পড়তেন, পরবর্তী পর্যায়ে দুটো স্কুলে একসাথে সমন্বিত হয়ে নিজে কলেজে বলতে আমি বিস্তারিত বলব না, আর বাকিটা কলেজ হয়ে যায় কায়দা কলেজ। মিশন স্কুল আর এসএস মডেল স্কুলের স্কুল অংশটা এক হয়ে যেহেতু মার্চ করেছে, সুতরাং বঙ্গবন্ধু এই স্কুলেরই ছাত্র ছিলেন এবং এই স্কুলের সাথে যখন বঙ্গবন্ধু জড়িত, এই স্কুলের সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত। কারণ বঙ্গবন্ধু হচ্ছে বাঙালি জাতির ইতিহাস, স্বাধীনতা প্রাইজ করেছিল। বঙ্গবন্ধু যেখানে জড়িত ছিল, এই স্কুলের ইতিহাস সেখানে। আজকে এই স্কুলে 40 বছরে অনেকে মারা গেছেন, কিন্তু যারা সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, তারা দেশ ও জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। আর এখনো যারা বেঁচে আছে, যারা এখানে স্কুলের ছাত্র, তারা কিন্তু সকলেই গোপালগঞ্জবাসী। এরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানের লোকেরা এই স্কুল থেকে মেট্রিক পাস করেছে। প্রশাসনে যারা কর্মকর্তা ছিলেন, তাদের ছেলেরা এই স্কুলে পড়েছেন, এই স্কুল থেকে পাস করে আজকে অনেকে প্রশাসনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যেতে আছে। এই ঐতিহ্যবাহী এই স্কুল 140 বছরের স্কুল, এই শিক্ষা হচ্ছে একটা জাতি মেরুদণ্ড, শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অবৈধ গোপালগঞ্জ থেকে যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছেন, সেখানে আমাদের রুজি সাহেব আজকে ডিজি পুলিশে আছে, আমাদের আরো অনেকে আছেন, সেক্রেটারিও অনেকে আছেন, এখানে আমাদের রুহুল আছেন, বর্তমান প্রজন্মের আর কি, তারাও আজকে প্রশাসনের বিরুদ্ধে বলতে পারে। কিন্তু এই স্কুলটা পাস হয়ে গেছে। আমি এখানে আজকে 34 বছর এমপি, আমি দেখেছি যে আজকে আমি বেঞ্জি রুহুল আমিনের ধন্যবাদ জানাই, কারণ গোপালগঞ্জের মানুষের কল্যাণের জন্য তারা কিছু করতে চায় বলে আজকে এই অনুষ্ঠানের আয়োজন। আমি এমপি থাকাকালীন অনেক সেক্রেটারি গোপালগঞ্জ হয়েছে, স্কুল থেকে কাজ করেছি, কিন্তু গোপালগঞ্জের মানুষের একটি বিন্দু মাত্র উপকার করে নাই। এই কলেজে স্কুলের কোনো উন্নয়ন তারা করতেছে, আগ্রহ করতে চাইতেছে, এরকম লোকে অনেক। আমার প্রত্যেক অভিজ্ঞতা হয়ে গেলে তখন গোপালগঞ্জের কথা তারা ভুলে যায়। আমি অনুরোধ করি যে এই মাটি বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছে, এখান থেকে যারা পাস করবে, যদি সমাজে প্রশাসনিক ধরনের বিভিন্ন থেকে আপনার যেখানেই থাকে, গোপালগঞ্জবাসীর জন্য আপনারা কিছু করার চেষ্টা করবেন। আজকে আপনার অনেক আমাদের এখানে একজন বিদেশি মেহমান আছে, তিনিও এমএলএ ছিলেন, পশ্চিমবঙ্গে চলে গেছে। এরকম বহু জায়গা আজকে আপনারা হয়তো খুশি হবেন, কিছুদিন আগে জাতিসংঘ শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অফ দ্য পরিবেশগত আন্দোলনের জন্য তাকে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ ঘোষণা করছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন শেখ হাসিনাকে গণতন্ত্র এবং জঙ্গি সন্ত্রাসী দমনের জন্য তাকে পুরস্কৃত করেছেন এবং তার প্রশংসা করেছেন, আন্তর্জাতিক বিশ্বে করছেন। ঠিক যখনই তিনি পুরস্কারটা নিয়ে বাংলার মাটিতে আসতেন, ঠিক তখনই দেখা গেল এই আমার অস্ত্রধারণাকে ব্যর্থ করার জন্য, আমার দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি জামায়াত
স্বাধীনতা বিরোধী শক্তি ওই খুনিদের যাদের বিচার হয়েছে তাদের রক্ষা করার জন্য বিএনপি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, জঙ্গি রাষ্ট্র বানাবার জন্য, তালেবান রাষ্ট্র বানাবার জন্য কি করলো? দুজন বিদেশিকে মারা হলো। দোষ দেওয়া হলো কি যে আওয়ামী লীগের সময় এখানে বলে আইএস আছে। কোথায় আইএস আছে বলতে পারে না। আমাদের সরকার কে আগে? এরা তো বিএনপি কর্মী। ধরা পড়েছে বিএনপি ওই গুলশানে কার নির্দেশে এই ঘটনা ঘটছে? এই হচ্ছে আইএস। পালায় চলে গেছে। আর একদম খালেদা জিয়া ফতুরারে তো আগে দিয়ে ওখানে বসে যত অপকর্ম এখানে করছে, আবার এখন নিজে অপকর্ম করার চেষ্টা করছে। লন্ডনে লমিস লাগাইছে। এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে ব্যাহত করার গণতন্ত্র করেছে। এদেশে গণতন্ত্র নাই। গণতন্ত্র নাই বলে কথা বলিস কিভাবে? বক্তৃতা দেওয়া কিভাবে? গণতন্ত্রের মিটিং করো কিভাবে? প্রেস কনফারেন্স করো কিভাবে? গণতন্ত্র নাই। আমরা সামরিক গণতন্ত্র বাংলার মাটিতে হতে দেব না। এখানে জনগণের গণতন্ত্র হবে। আপনি চিন্তা করে দেখেন, এই 5ই জানুয়ারি প্রশাসন, এই র্যাব বলেন, পুলিশ বলেন, আইন প্রকারী সংস্থা বলেন, আর্মি বলেন, ওই নির্বাচনের আগে কিভাবে হত্যা, অগ্নিসংযোগ, পুলিশকে মারা, র্যাবকে মারা, আর্মিকে মারা যেভাবে করেছিল, যদি নির্বাচন না হতো তাহলে আজকে আমরা এখানে বসে আজকে কথা বলতে পারতাম। অনির্বাচনের মতো একটা পরিবেশ হতো না, এবং সেই গভর্নমেন্ট কত বছর থাকতো তার নিয়ম ছিল। আজকে গণতন্ত্রের গপায় সংবিধানের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা তার বরিষ্ঠ নেতৃত্বে নির্বাচন করেছে বলেই আজকে বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা কমনওয়েলথ পার্লামেন্টের প্রেসিডেন্ট হয়েছি। আজকে আমরা IPU এর প্রেসিডেন্ট হয়েছি। যদি গণতন্ত্র না থাকে তাহলে প্রেসিডেন্ট হয়ে কি হবে? আমাকে পার্লামেন্টে বলে, তোমাকে পার্লামেন্ট না। আমরা ওই আয়ু ইরশাদ দিয়ার সামরিক গণতন্ত্র আর বাংলাদেশে হবে না। মার্শাল দেবে, ক্ষমতা দেবে, ভোট চাইবে, নির্বাচন দিয়ে নির্বাচন করে তার দলকে রেকটিফিকেশন করবে পার্লামেন্টে। বাংলাদেশের মাটিতে আর কোনদিন সামরিক শাসন হতে পারবে না। সে কথা আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা সংবিধান, জনগণের সংবিধানকে আরো জনগণতান্ত্রিক পর্যায়ে নিয়ে এসেছি। আমরা সংবিধানের সাথে অনুচ্ছেদ আছে, জনগণ হচ্ছে সকল ক্ষমতা উৎস, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। এখানে আমরা একটি কথা বলে দিয়েছি, পঞ্চম সংশোধনের মাধ্যমে যদি কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করে আর ক্ষমতা দখলকারীকে সহায়তা করে, ক্ষমতা দখল করার চেষ্টা করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। আইন করে দেওয়া হয়েছে। আজকে আমাদের বিচার করতে পারি না, আজকে ইসলামের বিচার করতে পারি না। যে রহমান মারা গেছে, মৃত্যুদণ্ড বিচার করা যায় না। আজকে যদি এই ধারাটা থাকতো তাহলে একটা আসামি কাজ করার থাকতো। আর ওই আইনে সংবিধানের 35 অনুচ্ছেদে আছে, এখানে রয়ের অনেক আছে। যদি কোনো আইন বলবৎ থাকে সেই আইনে কোনো সংশোধন করা যাবে না। 35 অনুচ্ছেদে অপরাধ সংঘটিত যখন হবে সেই সময় যে আইন আছে সেই আইনেই তার বিচার হবে। অনেক হয়তো বলে যে কোনো ক্ষমতা আছে তো এটা পাল্টায় দেবে, কিন্তু সংবিধানের 35 পাল্টাবার অধিকার দেয়। এটা ফান্ডামেন্টাল রাইট। ওই 35 কেউ পাল্টাতে পারবে না। যার জন্য আপনারা জানেন ওই আপনার ফিলিপাইনে মার্কোসে হত্যা করার পর ওখানকার প্রেসিডেন্টকে বিচার হচ্ছিল, লন্ডন থেকে ধরে নিয়ে তার বিচার করতেছিল, পিনাকে বিচার হচ্ছিল। আজকে যদি কেউ অবৈধভাবে ক্ষমতা সাধারণত ক্ষমতা থাকবে না, এরপর যে সরকার আসবে আজকে
আজকে যে আইন আছে এই আইনে তাদের বিচার হবে, কেন তাদের বিচার কেউ ঠেকাতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জের সব হবে, আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না বিমাতা ছিল আচরণ করবে, একটা সিরিয়ালও দেবে না, বাইরে গোপাইলে বলে না যাবে মাথা নিচু করে এসে আসবে। সুতরাং দোয়া করে আওয়ামী লীগ সেটা কিনা জনপ্রিয় নেতৃত্বে আমরা আজ যদি 10টি বছর ইনশাল্লাহ ক্ষমতা থাকি, তাহলে 2030 সালের ভিতর বাংলাদেশ একটা উন্নত বিশ্বে পরিণত হবে। আর 2021 সালের মধ্যে মধ্যমায়ের কথা বলছি, ইনশাল্লাহ আমরা 18 সালের ভিতরে মধ্যমায়ের দেশে পরিণত হবে। কারণ আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন সমান বাংলা করতে চাই। বঙ্গবন্ধু চেয়েছিল এই বাংলায় ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না। সংবিধানে উনি করেছে বন্দোবস্ত, বাসিন্দার চিকিৎসা, নিশ্চয়তা, এবং আমরা সেটা করার চেষ্টা করছি। আপনাদের দোয়া চাই, আশীর্বাদ চাই, এবং পরম করুণা আল্লাহ জানি আমাদের শক্তি যোগায়, আমরা জানি এটা করতে পারি। বঙ্গবন্ধু সেই স্বপ্নের বাংলাদেশ রক্ষা করতে পারে। যে কথা বলতেছিলাম, ওদের মাথা খারাপ হয়ে গেছে। শেখ হাসিনার উন্নয়ন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি, গণতান্ত্রিক ধারা অব্যাহত, এরা কোনোভাবে সঠিক নির্বাচন হলে এরা কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না। সুতরাং এরা চায় মাঝখানে যদি কেউ একটি ক্ষমতা দখল করে একটা স্টেপ দেয়, তাহলে তাদের সাথে আঘাত করে তারা রাষ্ট্রীয় ক্ষমতা হবে। সে স্বপ্নে আর হবে না বাংলার মাটিতে। গণতন্ত্র ধারা যেটা আছে এটা অব্যাহত থাকবে, উন্নয়নের ধারা যারা আছে সেটা অব্যাহত থাকবে। আরে বোমা বন্ধ একজন, আমাদের একটা লোক মারা গেল জাপানে বিদেশি, কিন্তু ইংরাজি মারা গেছে। ওদেরকে বিদেশে যারা আমার স্বাধীনতা বিরোধী সভ্যতার চিৎকার কোথা থেকে বাড়ি? শেখ হাসিনা বলছে বাংলা আমাদের সন্ত্রাসী জঙ্গি, কারো স্থান নাই। বিদেশি কোন জঙ্গি ও বাংলার মাটিতে সন্ত্রাসীরা আশ্রয় করে। তার আইন প্রকার সাহিত্য দেয়, আমি ধন্যবাদ জানাই, পুলিশকে ধন্যবাদ জানাই, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা আন্তরিকভাবে কাজ করে আজকে বাংলাদেশে যে তালেবান রাষ্ট্র বানাতে চাইছিল, যে জঙ্গি রাষ্ট্র বানাতে জেএনপি এই জেএনপি শেখ হাসিনাকে 18 বানানোর চেষ্টা করতো। আজকে তারা তাদের মেরুদণ্ড বেড়ে গেছে, আর মাথায় উঠে করে তারা বাংলার মানুষের মুক্ত করে না। হয়তো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা করতে পারে। বাংলাদেশে শান্তি আছে, আমেরিকাতে শান্তি নাই। বাংলাদেশে যে শান্তি আছে, অস্ট্রেলিয়াতে শান্তি নাই। এই কয়েকদিন আগে দেখছেন আমাদের গোপালগঞ্জের একজন লোককে আমেরিকা পাচ্ছে, ওই আমি চিন্তা করবো এই আমেরিকা থেকেও যাও না, আমাদের নাগরিকদের আমেরিকা সব করবো, মানে সতর্ক থাকো। এটা কোন ধরনের আশা? এটা হতে পারে না। 3 মাস আগে 2.5 জনকে মারছে আমাদের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। নিজের ওবামা তো নিজেই বলেছে তার স্কুলে 2টা যখন ছাত্রদের মারে, কয়েকদিন যে আমি অপারক, আমি কি করবো, আমি তো স্কুলে এসে পাহারা দিতে পারি না। সেটা সন্ত্রাসী কাণ্ড হয় না। আমার এখানে একটা নিশ্চিত কাণ্ড হয়, সেই জন্য তোমরা সব রেড অ্যালার্ট, ওই ব্ল্যাক অ্যালার্ট, ওই অমুক কিছু এই সব ষড়যন্ত্র বন্ধ করো। এরা বোঝানো না। এরা 2015 সালে একটা বাংলাদেশ তার নিজের পায়ে কোথায় অপপ্রচার করে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট করতে পারবো না। বাংলাদেশ আজকে উন্নয়নের মডেল হিসেবে ব্যবহার হচ্ছে, গণতন্ত্রের মডেল হিসেবে শান্তির মডেল হিসেবে এই দেশ পরিগণিত হয়েছে। যাকে বলি সব পথে আসে, রাজনীতি করবেন, গণতান্ত্রিক রাজনীতি আসেন, মিটিং করে, কিন্তু জঙ্গি সন্ত্রাসী যে আশ্রয় প্রস্তাব দিতে পারবেন না। আর আপনি তো নির্দিষ্ট সন্ত্রাসী জঙ্গি, আপনারই তো বিচার হবে, আপনারই বিচার হবে। যে অপরাধ আপনি করেছেন 5 জানুয়ারি, যে মানুষকে পেট্রোল বোমা বাইরে আপনার খেলতেছে, ওই বাজে পালাইছে, যেখানে তারা ধরে আমি এই বাংলার ভাবতে আপনার বিচার হবেই। আপনি ওই আপনার 93 দিন যে জঘন্য অপরাধ আপনি করেছেন, মানুষ পেরে গণতন্ত্র করে না,
গণতন্ত্র হলো মানুষের জন্য, আধুনিক মানুষদের নিরীহ মানুষ, মেয়েদের মায়ের ব্যাংক কর্মচারী, পুলিশ মায়ের, পেট্রোল বোমা মায়ের গণতন্ত্র প্রতিষ্ঠা করে। জঙ্গিরা পৃথিবীতে কোন রাষ্ট্র গঠন করতে পারে না। খালেদা জিয়া, আপনিও এই তালেবান বা জঙ্গি জেএমবি জামাতকে নিয়ে বাংলাদেশে কোন সরকার গঠন করতে পারবেন না, কোন রাষ্ট্র গঠন করা আইএসএস গঠন করতে পারবেন না। তাই গোপালগঞ্জবাসীকে বলি, আপনার সতর্ক থাকেন। যেখানে অনেকে কিন্তু নিরাপদে যখন 25 জানুয়ারি নির্বাচনের আগে সাতক্ষীরার থেকে যে জঙ্গি কিন্তু বাংলাদেশ এই গোপালগঞ্জে চাষ করে যাত্রী হল। আমি গোপালগঞ্জবাসীকে বলি, আজকে হোক আর বন্দিবন্দী বা ধুলোবাই হোক, কোন জঙ্গিকে আপনারা আশ্রয় দিয়ে না। এদের কোন চরিত্র নাই, এদের কোন আদর্শ নাই। এরা একই আদর্শ, ধর্মের নামে ব্যবহার করে, মানুষ হত্যা করে, নিজেদের স্বার্থ হাসিল করে। তাই আমি সময় করে আগামী দিনে এখানকার উন্নয়ন করবে, বাকিটা সেগুলো হবে। আজকে এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পারে, এই উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি গোপালগঞ্জবাসীদের এবং প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরে এই স্কুল থেকে যারা শিক্ষা গ্রহণ করে আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তাদের বলবো গোপালগঞ্জের দিকে একটু লক্ষ্য রাখবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।